সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। সেটা নিয়ে এই লালচাঁদ ওরফে সোহাগ নামের এই ব্যক্তি, তার সাথে তার যে প্রতিপক্ষ গ্রুপ, সেটা হচ্ছে আপনার বিএনপির 30 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মাহিন এবং চকবাজার থানার ছাত্র দলের সদস্য সচিব অপু দাস। তো এই মূলত অপু দাস এবং এই মাহমুদুল হাসান মাহিনের সাথেই কিন্তু আপনার এই লালচাঁদ ওরফে সোহাগের একটা দ্বন্দ্ব ছিল, এই স্ক্র্যাপ মেটালের যে ব্যবসা বা এই ভাঙ্গারির যে ব্যবসা। রহমান বলেছেন যে দল যারা নেতাকর্মী রয়েছেন তারা চাঁদাবাজি করবে, এই দায়ভার তারা নিতে পারবে না, কারণ সব নেতাকর্মীর দায়ভার তো তাদের নেওয়ার মতো ক্ষমতা আছে বলে তারা মনে করে না, এরকম কথা বলেছেন। আসলেও কি এটা কোনো বাস্তবসম্মত কথা? অবশেষে মেজর দেলোয়ার মুখ খুলেছেন, আপনি দল চালাবেন অথচ দলের নেতাকর্মীদের চাঁদাবাজির দায় নিতে পারবেন না, তাহলে এই দল চালানোর কোনো প্রয়োজন নাই। তো মেজর দেলোয়ারের কথা শুনবো। পাশাপাশি নাগরিক টিভির আলোচক এই বিষয় নিয়ে কথা বলেছেন যে এই হত্যাকাণ্ড কারা ঘটানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে কারা থাকতে পারেন, এই বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। আমরা দুইটা আলোচনা শুনবো, এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই, তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে। ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি 32 নম্বরের কথা? তা থেকে শিক্ষা নিন। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদেরকেও সেইভাবে ধূলিসাৎ করে দিতে তারা থামবে না। এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয় এবং তাতেই ক্ষান্ত হয়নি, মৃত দেহের উপর বীভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে। নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত। আওয়ামী সরকারের গত 16 বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলো এখনো শিক্ষা নিচ্ছে না। তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। তাই সরকারকেও এর দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশে এহেন দুঃসাহস, নিকৃষ্ট কাজ করার দুঃসাহস যেন আর কারো না হয়। বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু, সালাউদ্দিন ইত্যাদি, তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে। বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয়। ডক্টর ইউনূস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি। জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরো স্পষ্ট করেছে। এই দেশ কোনো রাজনৈতিক দলের নয়, বরং এই দেশের মালিক সাধারণ জনগণ। তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে
রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন। দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে? দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার 6 মাস টিকতে পারবে না। যা আমি গত 5 বছর 6 বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যেই পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে, কোনো নির্বাচিত সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না। ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় আসার পরে 6 মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে। অস্থিতিশীল করে দিয়ে 1 থেকে 1.5 বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা, কিন্তু কেউ কানে কথা তুলেনি। এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র, যেটা থেকে হয়তোবা গুলিও ছোড়া যাবে না। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যেই সকল অত্যাধুনিক অস্ত্র ভান্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না। একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে। সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা, এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব। তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই, সচেতন না হই, সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন। শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে। এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট 2024-এর মতো আবার সবাই একত্রে রাস্তায় জড়ো হতে পারে। তাই এই জুলাই মাসে গত জুলাই আগস্টের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের আত্মার বা রুহের আমরা একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হলো, আমরা কি আদিম যুগে ফিরে গিয়েছি? এই যুগে এসে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্য মানুষকে হত্যার অভিযোগ এসেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এসব হত্যাকাণ্ড কেন ঘটছে আপনি কি মনে করেন? এবং মানে আমি আপনার মন্তব্যটা জানতে চাই সাকিব। ধন্যবাদ টিটো ভাই। তো আমি আসলে যখন সৌদি আরব থেকে যখন আমি ফিরছিলাম, আমার ট্রানজিট ছিল দুবাই এয়ারপোর্টে। আমি যখন দুবাই এয়ারপোর্টে বসেছিলাম তখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন ফায়ার সামি ভাই, তিনি এই ঘটনাটা ঘটার একদম তাৎক্ষণিক ভাবেই আমাকে তিনি এটার যে ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ এবং পুরো তথ্যগুলো আমাকে কিন্তু সবার আগে তিনি পৌঁছে দিতে পেরেছেন। এবং আমি যখন এগুলো দেখলাম এয়ারপোর্টে বসে, আমার কাছে অবাক বিস্ময়ে আমি বিস্মিত হয়ে যাচ্ছিলাম যে এটা কি সম্ভব। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই গ্রুসাম ভিডিও বা এই ফুটেজ গুলো দেখে। তো পরবর্তীতে আমি যখন এই বিষয়টা নিয়ে আরেকটু অনুসন্ধান করলাম, তো করে যেটা জানতে পারলাম যে এখানে মূলত আসলে ওই মিটফোর্ড এলাকার যে একটা ভাঙারি ব্যবসার যে নিয়ন্ত্রণ, সেটা নিয়ে এই লালচাঁদ ওরফে সোহাগ নামের এই ব্যক্তি, তার সাথে তার যে প্রতিপক্ষ গ্রুপ, সেটা হচ্ছে আপনার বিএনপির 30 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মাহিন এবং চকবাজার থানার ছাত্র দলের সদস্য সচিব অপু দাস। তো এই মূলত অপু দাস এবং এই মাহমুদুল হাসান মাহিনের সাথেই কিন্তু আপনার এই লালচাঁদ ওরফে সোহাগের একটা দ্বন্দ্ব ছিল, এই স্ক্র্যাপ মেটালের যে ব্যবসা
বা এই ভাঙ্গারির যে ব্যবসা, এগুলো নিয়ে তাদের মাঝে একটা দ্বন্দ্ব ছিল, যেখানে কে নিয়ন্ত্রণ নেবে। যেহেতু আপনি জানেন যে এখন যেহেতু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেই, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে, তো আগে তো এই ব্যবসাটা আসলে মিটফুট এলাকাতে আপনার নিয়ন্ত্রণ করতো কারা? এটা আগে নিয়ন্ত্রণ করতো তখনকার যে হাজি সেলিমের যে গুন্ডা মাস্তান যারা ছিল, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতো। এবং এই যে ব্যক্তিটাকে নৃশংসভাবে হত্যা করা হলো, এখন অনেকেই নানাভাবে বের করার চেষ্টা করছে যে এই সোহাগের সাথেও তো হাজি সেলিমের সংশ্লিষ্টতা ছিল, তো এখন তাকে মারা হয়েছে, সে নিজেও সন্ত্রাসী ছিল, তো তাকে নিয়ে কেন এত মায়া কান্না? এভাবে এই হত্যার ঘটনাটাকে অনেকে কিন্তু মানে উল্টো ভিকটিমকে ব্লেম করার চেষ্টা করছে। তাই মনে করি এটাও কিন্তু ঠিক না। আমাদের আসলে সবকিছু একটা নির্মোহ দৃষ্টিতে দেখা উচিত, যে একজন মানুষকে এভাবে পৈশাচিক ভাবে হত্যা করা হলো। এখন সে মানুষ, সে হাজি সেলিমের লোক হোক আর যেই হোক, যারা তাকে হত্যা করেছে, সে বিএনপির লোক হোক আর জামায়াতের লোক আর যেই হোক, আমাদেরকে খারাপ কাজের নিন্দা করতে হবে। এখন এখানে ফুটেজে স্পষ্ট করে দেখা গিয়েছে যেটা বিএনপির লোকজন এভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। অতএব এখন আমি এই ঘটনাতে বিএনপিকে ডিফেন্ড করার কোনো উপায় নেই। আমাদের বর্তমানে এই গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে আমরা বলবো যে হাসিনার পতনের ক্ষেত্রে বিএনপির একটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল, এবং আগামীতেও বিএনপি আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা অত্যন্ত বড় হকদার। তাদের অত্যন্ত বেশি জনসমর্থন রয়েছে, এবং এ কারণে কিন্তু জনগণের প্রত্যাশাও তাদের কাছে অনেক বেশি। তো সে প্রেক্ষিতেই যখন আমরা দেখি যে বিএনপির 30 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাবেক একজন সভাপতি এবং তার সাথে চকবাজার থানার ছাত্র দলের একজন সদস্য সচিব, তারা মিলিত হয়ে এভাবে পৈশাচিক কায়দায় একদম ব্রড ডে লাইটে তারা একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করে, পাথর দিয়ে মেরে হত্যা করে, এটাকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। এবং এটার থেকে এখান থেকে বিএনপি কোনোভাবেই দল হিসেবে তারা এ দায় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। একটা কলঙ্ক, একটা কালিমা তাদের লেগে গিয়েছে যে তাদের দলের নেতাকর্মীরা এভাবে পৈশাচিক কায়দায় মানুষকে পিটিয়ে হত্যা করেছে। তো এটা বিএনপি তাৎক্ষণিকভাবে যেটা করেছে, তারা কিন্তু এই দুই ব্যক্তি তাদেরকে তারা বহিষ্কার করেছে। এছাড়া তাদের আসলে কি বা করার আছে? কারণ আপনি দেখেন এখন তো আসলে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। আজকে যে আইন শৃঙ্খলার এই অবস্থা, দিনের বেলায় এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে, আসলে যদি বিএনপি ক্ষমতায় থাকতো এটার কিন্তু কনসিকুয়েন্স অন্যরকম হতো। তখন আপনি বলতে পারতেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় মদদে এই কাজগুলো করছে। এখন কিন্তু ওটা বলার সুযোগ নেই। এখন বিএনপি বরঞ্চ বলতে পারে যে কি ধরনের একটা সরকার ক্ষমতায় আছে, 1 বছর হতে চললো, যে তাদের আমলে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষ পার পেয়ে যায়। সে বিএনপি হোক আর যেই হোক, বিএনপি তো সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো ব্যবস্থা নিতে পারে, যেটা বিএনপি নিয়েছে। এছাড়া বিএনপিকে আপনি আর কি ব্লেম দিবেন এই ঘটনার প্রেক্ষিতে? বিএনপি ব্যবস্থা নিয়েছে তাদের যতটুকু করার পসিবল, কিন্তু আপনাকে এট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যেখানে ক্ষমতায় বসে আছে কিন্তু ডক্টর ইউনূসের সরকার, এবং একজন ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন মিস্টার জাহাঙ্গীর, যিনি এই ক্ষমতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদটি ধরে এতদিন ধরে তিনি কি করলেন? তার সময় আমরা এই তথাকথিত একটা যে মব ভায়োলেন্সের যে একটা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, এটা থেকে তো তিনি তার দায় মুক্ত করতে পারবেন না। একটা বেফাস মন্তব্যের কারণে আপনি দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো একজন ভদ্রলোক, তাকে তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে চাকরি তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছেড়ে তাকে কিন্তু ওই নৌ পরিবহন উপদেষ্টা হতে হয়েছে। মানুষ তার একটা বেফাস মন্তব্য নিতে পারে নাই। আর সেখানে এই জাহাঙ্গীর সাহেবের সময় আপনি দেখেন একের পর এক তিনি বেফাস মন্তব্য করছেন, একের পর এক আইন শৃঙ্খলা পরিণতির এই ধরনের যাচ্ছে তাই অবস্থা হচ্ছে, কিন্তু এই লোকটা বহাল তবিয়তে রয়ে গিয়েছে। আবার আইজিপি পদে আপনি এমন একজন লোককে রেখেছেন যেই লোক অনেক আগে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, বয়স্ক একজন মানুষ, তাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এনে তাকে আপনি আইজিপি বানিয়ে দিয়েছেন। এই ব্যক্তিও কিন্তু আইন শৃঙ্খলার কোনো ধরনের রক্ষা করতে কোনো ভূমিকা রাখতে পারছে না। তো আমি মনে করি যে এখানে আপনি বিএনপি কে যেভাবে আমরা সমালোচনা করছি, এট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিরও সমালোচনা করতে হবে, যে তাদের সময় কি করে দিনের আলোতে এভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা যায়, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করছে, যে তারা 11 মাসেও আইন শৃঙ্খলার কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারেনি। তা আমি আসলে এই বিষয়টাকে, এই যে ভাঙ্গারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে এই ঘটনাটা ঘটলো, আমি এটার প্রেক্ষিতে আমি মনে করি যে এটার জন্য অবশ্যই বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে বসতে হবে এবং ভাবতে হবে যে এখন এই নির্বাচনের আগে এই যে বিএনপির এই লোকগুলো যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, যাদের বিরুদ্ধে যে ধরনের বর্বরতার অভিযোগ আসছে, এটা তো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তো এখন দলের ভাবমূর্তি টিকিয়ে রাখতে হলে আসলে বিএনপিকে এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর একটা অবস্থায় যেতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু নির্বাচনের আগেই যেভাবে বিএনপিকে একটা অর্গানাইজড ওয়েতে কালিমালিপ্ত করা হচ্ছে, এটা কিন্তু বিএনপির জন্য একটা ট্র্যাপ, এবং এই ট্র্যাপে পড়ে কিন্তু বিএনপি কিন্তু আস্তে আস্তে কিন্তু নিজেদের যেটা জনপ্রিয়তা সেটা কিন্তু একটা ক্ষয়িষ্ণু হতে থাকবে। তো বিএনপিকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এবং কেন সজাগ থাকতে হবে?
সেজন্য আমি আরো দুটো ঘটনার উল্লেখ করতে চাই এখন। ঘটনা এক, সেটা হচ্ছে এই একই সময় অর্থাৎ এই শুক্রবারের কথা আমি বলছি, শুক্রবারে চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমান মসজিদেও একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে। সেখানে মসজিদের ইমাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করা সম্মানিত আলেম ইমাম নুরুল আমিন মাদানি তিনি খুতবা দিচ্ছিলেন, এবং সেই খুতবার বিষয়বস্তু পছন্দ না হওয়াতে কিন্তু একজন ব্যক্তি, যাকে আমরা বলতে পারি যে তৌহিদি জনতা, কেউ কেউ বলছে যে এই ব্যক্তি জামায়াতের আদর্শে বিশ্বাসী। এখন কথা হচ্ছে, যেহেতু প্রমাণ নেই যে উনি আসলে জামাত করেন কিনা, তো আমি তাকে জামাত ট্যাগ আমি লাগাবো না, কিন্তু কথা হচ্ছে যে তিনি তৌহিদি জনতা। তো এখন এই যে তৌহিদি জনতা, তিনি কি করলেন, তার খুতবা পছন্দ হয়নি, তিনি একদম খুতবার মাঝখানেই চাপাতি দিয়ে এই বয়োজ্যেষ্ঠ ইমামের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এবং আজকে আমি আপনার সাথে এই লাইভে আসার আগে যেটা জানতে পারলাম যে এই ইমাম নাকি তিনি মারা গিয়েছেন। এখন দেখেন, একটা মসজিদের মিম্বরে কখনো ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা কি এই বাংলাদেশে আপনি হাসিনার আমলেও দেখেছিলেন? আমরা দেখিনি, আমার জানার মতে নাই যে হাসিনার আমলেও এভাবে একজন মানে ইমাম খুতবা দেওয়া অবস্থায় তার খুতবা পছন্দ হয়নি, তাকে পিটিয়ে মেরে ফেলেছে, কুপিয়ে মেরে ফেলেছে, ঘটনা কিন্তু ঘটে নাই, কিন্তু এই ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এবং এই যে বিল্লাল নামের এই যে আক্রমণকারী ব্যক্তি, এখন একে আপনি তৌহিদি জনতা বলেন আর যাই বলেন, এরা কিন্তু এখন এই দেশটাকে এই মবের রাজত্ব কায়েম করছে। এখন দেখেন, এটা নিয়ে কিন্তু অনলাইনে কোনো টু শব্দ নাই। আপনি দেখেন যেভাবে আপনার অনলাইনে কাভারেজ দেওয়া হচ্ছে এই মিটফোর্ড এলাকার এই ঘটনাটাকে, এভাবে কিন্তু এই একজন ইমাম সাহেবকে যেভাবে কুপিয়ে মেরে ফেলা হলো, এটা নিয়ে কিন্তু এরকম কাভারেজ নাই। কারণ কাভারেজটা কেন নেই? কারণ বিএনপি হচ্ছে অনলাইনে অত্যন্ত দুর্বল একটা দল। আপনি ভোটের ক্ষেত্রে বিএনপিকে অনেক শক্তিশালী দল মনে করতে পারেন, কিন্তু আপনি এই অনলাইনের জগতে বিএনপির কিন্তু কোনো অস্তিত্বই নাই। আপনি দেখেন এই যে অনলাইনে আমাদেরকে যে গালাগালি করা হয়, কারা করে? আমরা যাদেরকে বলি যে আল বটর বাহিনী। তো এই বটর বাহিনী দেখেন, এই বট বাহিনী, এরা কিন্তু অনলাইনে এতটাই সক্রিয় যে আপনি দেখেন যে এই মসজিদের ইমাম সাহেব তাকে যে কুপিয়ে মারা হলো, এই ঘটনাটাকে কিন্তু সেভাবে লাইমলাইটে আসতে দেওয়া হচ্ছে না। এই বটর বাহিনী কিন্তু এখানে খুব অ্যাক্টিভ আছে। কারণ কি? কারণ এখানে এই বটর বাহিনী তো জানে যে এখানে বিএনপি কে তো আপনি ওই টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজ বা বিএনপির লোকরা এটা করেছে এটা বলার সুযোগ নেই। কারণ যেহেতু এখানে আপনার এই হামলার সাথে এই আমরা তৌহিদি জনতা বা জামায়াতের সম্পৃক্ততা আছে বলেই কিন্তু অভিযোগ উঠেছে। তো সেজন্য এই ঘটনা দেখবেন ওইভাবে আলোচিত হচ্ছে না। ঠিক একইভাবে আপনার খুলনায় যে সাবেক যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে যে গুলি করে পায়ের রক কেটে হত্যা করেছে কিছু মানুষ, এটা নিয়েও দেখবেন কোনো আলোচনা নেই। কেন আলোচনা নেই? কারণ আমরা জানি যে বাংলাদেশে পায়ের রক কেটে কারা মানুষকে হত্যা করতে পারে। তো এখন এই যে জুম্মার নামাজের আগে এই একই সময় এই যে দৌলতপুর থানাধীন যে মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই ঘটনাটা যে ঘটলো, এটাই কিন্তু আপনি দেখবেন যেভাবে আলোচনা হচ্ছে না। ঠিক একইভাবে যেভাবে ইমামের এই ঘটনাটা আলোচনা হয়নি, এই একইভাবে এই মাহবুবুর রহমানকে যে গুলি করে হত্যা করা হলো বা পায়ের রক কেটে দেওয়া হলো তার মৃত্যু নিশ্চিত করার জন্য, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কারণ এটা নিয়ে আপনি যদি আলোচনা করতে চান তাহলে তো আপনি বিএনপি কে কালিমালিপ্ত করতে পারবেন না। কারণ অভিযোগ উঠেছে যে এখানে আপনার ওই জামায়াতেরই সংশ্লিষ্টতা রয়েছে। কারণ রক্কাটা পার্টি হিসেবে তো আমরা জামায়াত ইসলামকেই চিনি। এখন এই রক্কাটা পার্টি তারা আপনার ওই তাদের সদস্যরা যদি মসজিদের মিম্বরে ইমামকে কুপিয়ে হত্যা করে, ওটা নিয়েও ঠিকভাবে আপনি মিডিয়াতে বা আপনি আমাদের এই যে অনলাইন জগতে ওরকম ট্র্যাকশন পাবেন না। একইভাবে আপনি খুলনায় একজন যুবদল নেতা তার রক কেটে তাকে মেরে ফেললো, ওটা তো আপনি ওরকম ট্র্যাকশন পাবেন না। বা আপনার ওই যে লেংটু সুলেমান, যে আপনি দেখবেন লেংটু সুলেমান কিন্তু মিটফোর্ডের এই ঘটনাটাকে নিয়ে ভিডিও বানাতে পারবেন, কারণ ওটা নিয়ে আপনি বিএনপির বিরুদ্ধে থাম্বনেল দিয়ে সুন্দর করে কাহিনী বানাতে পারবেন। কিন্তু আপনি এই মসজিদের মিম্বরে যখন ইমামকে হত্যা করা হয় বা যখন খুলনায় একজন যুবদল নেতার পায়ের রক কেটে দেওয়া হয়, ওটা নিয়ে কিন্তু লেংটু সুলেমানের দলরা ভিডিও বানাবে না। কারণ ওটা নিয়ে ভিডিও বানাতে গেলে তো তাদের ওই যে এনসিপি বা জামায়াত বা যে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, তো ওটা তো তারা করবে না। এখন আমার কথা হচ্ছে কি, আমাদের জনগণ যারা রয়েছেন, দেশবাসী যারা রয়েছেন, তাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কিন্তু এই যে একটা ক্রিটিক্যাল টাইম আমরা অতিবাহিত করছি, এই সময় আমাদেরকে বুঝতে হবে যে কে কোন দিক থেকে কোন খেলাগুলো খেলছে। এই যে আপনি ল্যাংটা সোলেমানের যে থাম্বনেল গুলো দেখালেন, এই প্রতিটা থাম্বনেলের মধ্যে দেখবেন খালি বিএনপি বিএনপি, বিএনপির কবর কে খুলছে, বিএনপি কবে পাদ মারছে, বিএনপি কবে হাগা দিছে। আপনি দেখবেন একটা থাম্বনেলের মধ্যে খালি বিএনপি কেন্দ্রিক থাম্বনেল। ও দেখবেন একটা থাম্বনেলের মধ্যে লিখবে না যে এনসিপি এটা করছে, এনসিপি ওইটা করছে, বা জামায়াত ইসলাম এটা করছে, ওটা সে করবে না। কারণ তার কাছে হচ্ছে যে এখন ওই জামায়াত ইসলাম বা ওই এনসিপি যদি ক্ষমতায় যেভাবে বসে আছে, হ্যাঁ আমি সচেতন ভাবেই বলছি, ক্ষমতায় জামায়াত ইসলাম আর এনসিপি বসে আছে। আপনি বলেন বা আপনি স্বীকার করেন বা না করেন, ক্ষমতার মধ্যে এনসিপি আর জামায়াত ইসলামী বসে আছে এবং হালুয়া রুটি তারা ভোগ করতেছে, কারণ তারা এখন সরকারি দল। এখন এই সরকারি দলের মধ্যে তো আপনি জানেন যে লেংটু সোলেমানের অত্যন্ত প্রিয় ওই খলিল ভাই আছে। তো এখন লেংটু সোলেমানরা তো জানে যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত তাদের একটা প্রভাব থাকবে। তো
তো এখন যদি বিএনপি ক্ষমতায় আবার চলে আসে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে, তখন তো লেংটু সোলেমানের যে এখন যেটা রাম রাজত্ব চলতেছে, এই রাজত্ব তো তার চলবে না। তো সে কারণে এখন সে মনে করেন ওই যে কোনো ঘটনাকে তার মতো করে টুইস্ট করবে। আপনার এই যে মিটফোর্ড এলাকার ঘটনা, এটাকে সে তার মতো করে টুইস্ট করবে। আবার দেখেন আপনার ওই যেখানে একটা ইমাম সাহেবকে হত্যা করা হলো, বা খুলনায় যে একজনের পায়ের রক কেটে হত্যা করা হলো, এখানে দেখবেন এই লেংটু সোলেমানরা চুপ থাকবে। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে লেংটু সোলেমানদের যে এই কারসাজি, বা এই যে অনলাইনে তাদের যে একটা আধিপত্য, বা অনলাইনে তাদের যত জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তাকে পুঁজি করে তারা যে মানুষকে কনফিউশনে ফেলছে, বিভ্রান্ত করছে, এই বিষয়টা আমি মনে করি যে এখন আমাদের এই যারা সচেতন জনগণ, তাদেরকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনি অন্ধের মতো যদি এখন একটা ঘটনা দেখেই খালি বলেন যে হ্যাঁ বিএনপি খুব খারাপ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি এই করে সেই করে, এবং একে বিএনপি ব্যাশিং এ একটা রূপ দেন, তাহলে দিন শেষে যেটা হবে কি, আমরা আসলে ওই যে একটা নির্বাচনের আশা করছিলাম না, যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটা সরকার আসবে, সেটা কিন্তু আর হবে না। কারণ এরাও এটাই চায় যে আপনি বিএনপি কে বেশি বেশি করে গালি মারেন, এই অজুহাতটা নিয়ে আপনি তখন নির্বাচনটাকে পিছিয়ে দেন, তারপরে আপনি ক্ষমতার যে একটা মজা পেয়ে গিয়েছেন, এই মজাটা উপভোগ করতে পারেন। এখন এই লেংটু সুলেমানের খলিল ভাই, এই গং, এরা চাচ্ছে আসলে যে কোনো একটা ক্যাওস তৈরি করে, বা যে কোনো একটা অস্থিরতা তৈরি করে, বা যে কোনো একটা এরকম কাহিনী দিয়ে ক্ষমতাটাকে প্রলম্বিত করতে, ক্ষমতার হালুয়া রুটিটা আরো বেশি দিন করে ভোগ করতে। তো জনগণকে এটা বুঝতে হবে যে হ্যাঁ বিএনপি যেটা খারাপ কাজ করছে, আমরা অবশ্যই সমালোচনা করব, আমরা বিএনপির বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, যেটাতে আমরা অন্যায় দেখবো, অবিচার দেখবো, মানুষকে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে, এগুলিতে অবশ্যই সমালোচনা করব। কিন্তু ওই সমালোচনা করতে গিয়ে যেন আমরা আবার অন্যদিকে এই লেংটু সোলেমান। দর্শক, আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা যেই বক্তব্যগুলো দিয়েছেন তারেক রহমান, সেই বক্তব্যটা আমি মনে করি না তার বক্তব্যটা যুক্তিগত রয়েছে। আপনি যদি দল চালান তাহলে অবশ্যই দলের নেতাকর্মীদের অপকর্মের দায়ভার আপনাকে নিতে হবে, আর না হয় সেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি দল নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার দলের নেতারা চাঁদাবাজি করবেন, শুধু বহিষ্কার করবেন, এটা কিন্তু না। তাহলে আপনি আজীবন কতজনকে বহিষ্কার করবেন? তাহলে আপনার দলে কি কোনোদিন ভালো মানুষ থাকবে না? আপনার দল কি ভালো মানুষের জন্য নয়? তাহলে কি শুধু চাঁদাবাজরা বিএনপি করবে? শুধু লুটতরা যারা দুর্নীতি করতে পারে তারাই বিএনপি করবে? যদি আপনি ভালো মানুষকে বিএনপিকে টানতে চান, তাহলে তো অবশ্যই খারাপ মানুষকে আপনার দূরে সরাইতে হবে। খারাপ অবশ্য আপনারা তারা জানেন কারা খারাপ, কারা দুর্নীতি করে, তারা চাঁদাবাজি করে, এটা তো আপনাদের কাছে লিস্ট আছে, তাহলে আপনাদের অবশ্যই দায়ভার নিতে হবে। পাশাপাশি সাংবাদিক নাজিমুস সাকিব এবং যারা আলোচনা করেছেন, তাদের আলোচনাটা একটু অন্যরকম ছিল। তারা হয়তো এই দুষ্টা এই পিনাকি বা সরকারের উপর চাপানোর চেষ্টা করতেছে। তো সরকারের উপর দুষ চাপায় লাভ নাই। তো সরকার কি করবে? সরকার বিএনপির কাছে দায়বদ্ধ। সরকার একটা কিছু করতে গেলে বিএনপির বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিতে আসে। যে সরকার ততটা ক্ষমতাশীল না, যদিও সরকার তারা, কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির একটা সবকিছু রয়েছে। সরকারের তো কোনো লীগ নেই, কোনো দল নাই, ছাত্র দল নাই, ছাত্র লীগ নেই। তাহলে এই সরকার কিভাবে কি করবে? এই সরকারের যতটুকু করতেছে আমি মনে করি অনেক কিছু করতেছে। যদি তাদের শক্তি সামর্থ্য থাকতো তাহলে হয়তো বা তারা আমি মনে করি আরো বেশি অ্যাকশন নিত, কিন্তু সেটা তাদের নাই, এই জন্য তারা নিতে পারে না।